ওকে, আচ্ছা আজকে আমি মেইনলি আমার পিএইচডি যেই মেইন টপিকটা স্টার্ট হয়েছে হচ্ছে কেমার সেট নিয়ে, যে কিভাবে একটা কেমার সেটকে রিপ্রেজেন্ট করা যায় এবং কিভাবে এটাকে কম্প্রেসড ফরম্যাটে স্টোর করা যায়। তো আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পুরো কাজটাই আসলে এই টকটার মধ্যে আসবে, বাট মেইনলি এই টাইটেলটা ডিসকম্প্রেশন অফ কেমার সেট, এটা হচ্ছে ওয়ামি 2020-তে পাবলিশ হওয়া একটা পেপার। তো সেটার উপরে টকটা দিচ্ছি, বাট আমি চেষ্টা করবো যে এটার সাথে কিছু ব্যাকগ্রাউন্ড রিলেটেড, তো সেখানে আমি আবার পুরোনো কাজগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো আমি পেন স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি। কারেন্টলি আমি থার্ড ইয়ারে আছি। ওকে, আমি আচ্ছা শুরু করি টকটা। তো বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসে আমরা এখন বিভিন্ন রকমের টুল যেগুলো দেখি, তার অধিকাংশের মধ্যেই আমরা হয়তো এই কেমার বেসড মেথডটাকে প্রায় দেখে থাকবো। তো যেমন যখন মেটাজিনোমিক্স, জিনোম অ্যাসেম্বলি, সিকোয়েন্স ডাইভারজেন্স এই টাইপের ক্যাটাগরিতে কাজ হয়, সেই টুলগুলোর মধ্যে সবসময় কেমার বেসড মেথডটা খুব ইম্পর্টেন্স পায়। তো কেমার কি? কেমার হচ্ছে যে আমাদের বিভিন্ন লেন্থের বা সাইজের সিকোয়েন্সিং ডেটা থাকতে পারে, যেগুলো ATCG এর স্ট্রিং। সেই স্ট্রিং থেকে ফিক্সড কে লেন্থের শর্ট কিছু সাবস্ট্রিং জেনারেট করব, সেই সেটটাকে আমরা বলতে পারি সেট অফ কেমার। এখন যেহেতু এটা এত ওয়াইডলি ইউজ করা হচ্ছে, আমরা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট দেখব যেখানে প্রচুর পরিমাণে লার্জ কেমার সেট তৈরি হচ্ছে। যেমন একটা ডেটাবেস আছে, 450 মিলিয়ন মাইক্রোবিয়াল জিনোমকে স্টোর করা হয় এবং সেগুলোর ইন্ডেক্সিং করা হয় বিগসি ডেটাবেস। এখন এই পুরো ডেটাবেসটাকে যদি আমরা স্টোর করতে চাই, যেটাতে মেইনলি কেমার, K is 31 এগুলো স্টোর করা আছে, ইউ নিড টোটাল 12 টেরাবাইট। এখন এটা আবার কম্প্রেসড ফরম্যাটে আছে। এই হিউজ পরিমাণ ডেটাকে যখন আমরা মুভ করতে চাই বা রিপ্রোডিউস করতে চাই অন্য কোনো একটা এক্সপেরিমেন্টে, তখন আমরা দেখবো যে এখানে নন নেগলিজেবল রাইট এন্ড লোড টাইম আসবে, হাই স্টোরেজ কস্ট আসবে স্টোর করার জন্য, এবং স্লোয়ার ট্রান্সফার অ্যাক্রস নেটওয়ার্ক হবে। তো এই সব কিছুর মেইনলি একটা সলিউশন হচ্ছে, আমরা চাই বেটার ওয়ে অফ স্টোরিং দিস সেট অফ কেমার, এটার সলিউশন হচ্ছে ডিসকম্প্রেশন। এখন এই মেইনলি কেমার বেসড অ্যাপ্রোচ গুলাতে আমরা খুব বেশি যেটা দেখে থাকি যে অ্যালগোরিদমিক যে রিসার্চ গুলো হয়, তারা খুব এই জিনিসটা নিয়ে কাজ করে, কেমার মেম্বারশিপ ডেটা স্ট্রাকচার তৈরি করা। তো সেটা কেন আমরা ইউজ করছি না? তো তার আগে আমি বলি কেমার মেম্বারশিপ ডেটা স্ট্রাকচারটা আসলে কি করবে। এটা হচ্ছে যে আহ, আমার একটা ডেটাবেস থাকবে কেমারের, সেখান থেকে ডিরেক্টলি কোয়েরি করা যাবে যে এই কেমারটা কি ডেটাবেসে আছে কি নেই, এবং সেটা খুব ফাস্ট এফিশিয়েন্ট ওয়েতে অ্যান্সারটা পাওয়া যাবে। এটা হচ্ছে মেম্বারশিপ ডেটা স্ট্রাকচার। এখন আহ, এই ফাংশনালিটিটা আমাদের অধিকাংশ বায়োইনফরমেটিক্স অ্যাপ্লিকেশনের জন্যই দরকার হয়, কিন্তু যখন আমরা কম্প্রেশনের ব্যাপারে চিন্তা করব, তখন হয়তো এই ফাংশনালিটির দরকার নেই। আমার ফাস্ট রিট্রিভালের দরকার নেই, ফাস্ট আমার অ্যান্সার দরকার নেই যে এই কামারটা আছে কি নাই, জাস্ট ইনফরমেশনটা থাকলেই হলো ডিস্কে। তো এই রিকোয়ারমেন্টটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে হয়তো আমরা আরো বেটার কম্প্রেশন পাবো। এটাই হচ্ছে যে এই মোটিভেশনটা এখান থেকে স্টার্ট হচ্ছে, কিভাবে সেট অফ, কেন আমরা এই কেমার সেটের কম্প্রেশন করব। আর আমরা যদি এরকম টুল আসলে দেখিনি যে শুধু স্পেসিফিক্যালি কেমার সেটের উপর কাজ করে, বাট আর কেমার সেট কম্প্রেশনের উপর ফোকাস করে কাজ করে, বাট যে মেম্বারশিপ ডেটা স্ট্রাকচার গুলোর কথা বললাম, এগুলো চাইলে আমরা স্পেস এফিশিয়েন্ট ওয়ে অফ স্টোরিং এ সেট অফ কেমার্স হিসেবে ইউজ করতে পারি। যেমন কিছু টুল আছে, বস, BFT, ফুলি ডাইনামিক ডিমিউন গ্রাফ, UST কম্প্রেস। সো প্রবলেমটাকে যদি একটু ভালো করে ফর্মালাইজ করি, আমাদের ইনপুট হচ্ছে প্লেন টেক্সটে লেখা কিছু কেমার সেট। এখানে আমরা কিছু ফরম্যাট সেট দেখতে পাচ্ছি, এটাকে কম্প্রেস করে আমরা ফাইলে সেভ করব যাতে সেটা লেস স্পেস নেয়। এবং কম্প্রেস করে কোনো কিছু রাখার আরেকটা মানে কম্প্রেস করে শুধু রাখলেই হলো না, আমরা চাই যে কম্প্রেস ডেটাকে যাতে আমরা ইউজ করতে পারি। সো এটাকে খুব ফাস্ট ডিকম্প্রেস যাতে করা যায়, সেরকম ভাবে জিনিসটাকে কম্প্রেস করতে হবে। বাট আমরা মানে খুব ফাস্ট কোয়ারি হয়তো সাপোর্ট করতে পারবো না, বাট ফাস্ট ডিকম্প্রেশন এটাতে সাপোর্ট করা যাবে।
এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কম্প্রেসর হিসাবে তো আমরা অলরেডি অনেক পপুলার টুল দেখে থাকি, যেমন জিজিপ। আমরা মোস্টলি যে কোনো ফাস্টা ফাইল বা যে কোনো সিকোয়েন্সি রিড ফাইল দেখলে আমরা দেখবো যে জিজিপ দিয়েই কম্প্রেস করা হয়, বা আরো কিছু টুল আছে বিজিপ টু, এলজিএমএ। ইভেন এরকম আরো কিছু স্পেশাল কম্প্রেসর আছে যেগুলা স্পেসিফিক্যালি শুধু সিকোয়েন্সিং ডেটা, ডিএনএ সিকোয়েন্সিং ডেটা বা সিকোয়েন্সিং রিডস কে কম্প্রেস করার জন্য ইউজ করা হতে হয়, এমএফ কম্প্রেস, ডেলিমিনেট, এনএফ। কিন্তু এই টুলগুলোতে আসলে কেমার সেটের ভেতরে যে রিডান্ডেন্সিটা আছে সেই রিডান্ডেন্সিটাকে তারা ফুলি ইউটিলাইজ করতে পারে না। এখন কেমার সেটের মানে একটা বড় সিকোয়েন্স থেকে যখন আমরা সিরিজ অফ কেমার জেনারেট করব, অবভিয়াসলি তাদের মধ্যে কিছু মানে পরপর যে কেমার গুলো তাদের মধ্যে একটা ওভারল্যাপ থাকে, তো সেটাতে একটা হাই অ্যামাউন্ট অফ রিডান্ডেন্সি ক্রিয়েট হয়, সেটাকে আমরা এক্সপ্লয়েট করতে চাই। আচ্ছা, যখন আমরা আরো ডিটেলে সেট গুলোকে দেখবো আমরা বুঝতে পারবো যে রিডান্ডেন্সিটা কোথা থেকে আসে। বাট এটা আরেকটা মোটিভেশন যে কেন আমরা জেনেরিক কম্প্রেসর ইউজ না করে একটা কেমার স্পেসিফিক কম্প্রেসর ইউজ করতে চাচ্ছি। আর আরো প্রবলেম আছে, লাইক আমরা যদি ইভেন ইউজ করি ওইসব টুলগুলা যেগুলো কেমারের জন্য না বাট সিকোয়েন্স ডেটাকে কম্প্রেস করে, লেটস সে এমএফসি, ডেলিমিনেট, এরকম যে কোনো একটা টুল ইউজ করে যদি আমরা কম্প্রেস তো করি, কিন্তু সেটা কম্প্রেস করলে কি হবে? সেটা কম্প্রেস করলে এরকম একটা সিকোয়েন্সকে সে কম্প্রেস করে রাখবে, যেমন এসিজিটি টি এ সিকোয়েন্স বা রিডস কে কম্প্রেস করে রাখবে। এটা থেকে যদি আমি আবার কেমার গুলো পেতে চাই, কেমার পাওয়ার ওয়ে হচ্ছে যে কেমার কাউন্টার টুল কে রান করানো, সেইটার একটা ওভারহেড থেকে যাবে। তো সেই ওভারহেডটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। এবং সব সময় যে কেমার সেট তোমার মানে একটা রিড থেকে আসবে বা সেট অফ রিডস থেকে আসবে তা না। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে ডিরেক্টলি কেমার সেটটা জেনারেট হতে পারে, যেমন ইউনিভার্সাল হিটিং সেট অথবা ক্রোমোজোম স্পেসিফিক ডিকশনারি। সেখানে আমাদের রিডের সাথে কোনো সম্পর্ক নাই, তখন আমাদের এই রিড কম্প্রেসর টুল ইউজ করে কোনো লাভ হবে না। তো যাই হোক, মনে হয় যে এখন আমরা মোটামুটি মোটিভেশনটা পেয়েছি, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটা শুরু করা যাক। যে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে একটা সেট অফ কেমার এস। এখন একটা সেট অফ কেমার যখনই আসে সেটার সাথে খুব ক্লোজলি রিলেটেড থাকে হচ্ছে একটা গ্রাফ, ডি ব্রুইন গ্রাফ। এটা মানে খুবই কমন, আমরা প্রায় সবাই মোরলেস দেখে আসছি এই স্ট্রাকচারটা। বাট স্টিল আমি এটা আবার এক্সপ্লেইন করছি যে ডি ব্রুইন গ্রাফ মেইনলি এই একটা ডিরেক্টেড গ্রাফ যেখানে এই ভার্টেক্স গুলো ওই সেট অফ কেমার গুলো, এবং আমরা দুইটা কেমারের মধ্যে একটা এজ দিব, এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা এজ দিব যখন এক্স এর k-1 লেন্থের সাফিক্স ওয়াই এর k-1 লেন্থের প্রিফিক্সের সমান হবে। সেই হিসাবে সিজিজি তে একটা এজ দেওয়া হচ্ছে। এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডেফিনেশন অফ ডি ব্রুইন গ্রাফ, মানে একটু ডিফারেন্ট ওয়েতেও চাইলে ডি ব্রুইন গ্রাফকে ডিফাইন করা যেতে পারে। এজ সেন্ট্রিক ডি ব্রুইন গ্রাফ বলে আরেকটা আছে যেখানে নোট গুলাকে কেমার না ধরে এজ গুলাকে কেমার ধরে, বাট আমরা যতগুলো কাজ করেছি সেখানে আর কি এই স্পেসিফিক ডেফিনেশনটা ইউজ করেছি, নোটস আর কেমার। আচ্ছা, তো এখন এখান থেকে একটা স্পেশাল জিনিস আমরা লক্ষ্য করব যে যখনই এখানে আমরা একটা একটা পাথ লাইক একটা পাথকে আমি এখানে হাইলাইট করেছি, যে পাথটা দুইটা কেমারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পাথটাকে আমরা একটা বলতে পারি, আমরা স্পেল করতে পারি। স্পেলিং কি? সেই রিডান্ডেন্ট ক্যারেক্টার গুলা বাদ দিয়ে পাথটাকে লিখা। তো এখানে দুইটা কেমার আছে, এসিজি এন্ড সিজিজি। যেহেতু তাদের মধ্যে এজ আছে, তার মানে সিজি পার্টটা হচ্ছে তাদের মধ্যে কমন। সো আমরা পাথটা কিভাবে স্কেল করতে পারি, যে পাথের ফার্স্ট কেমারটার সবগুলো লেটার বা সবগুলো ক্যারেক্টারকে আমরা লিখে ফেললাম এসিজি, এবং এর পরের যেই কেমার গুলো সেগুলোর থেকে ওই k-1 এর প্রিফিক্স গুলা বাদ দিয়ে লিখলাম, তাহলে এসিজিজি। এটাই হচ্ছে ওয়ে অফ স্পেলিং আ পাথ। এখন এই পাথকে স্পেল করলে দেখা যাচ্ছে যে আমাদের কম জায়গা লাগছে জিনিসটাকে লিখতে, কিন্তু একই ইনফরমেশন কিন্তু সে রিপ্রেজেন্ট করতে পারে। সে একই ইনফরমেশনটা কি? সেটা হচ্ছে যে এই এসিজিজিটার স্পেকট্রাম এসিজি সিজিজি এর স্পেকট্রামের কে স্পেকট্রামের সমান।
অর্থাৎ এখানে স্পেকট্রাম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যে এসিজিজি এই পাথের যতগুলো কেমার আছে তাদের সবগুলোকেই সে তার মধ্যে এনকোড করে এবং কেবলমাত্র একবারই করে। এসিজি কে আমরা এই পাথের এই ছোট স্ট্রিংটার মধ্যে খুঁজে পাবো, সিজিজি কে ওই ছোট স্ট্রিংটার মধ্যে খুঁজে পাবো এবং সেটা একবারই পাওয়া যাবে। তো এটাই হচ্ছে স্পেল করলে আমরা এরকম একটা ক্যারেক্টারিস্টিক পেতে পারি স্পেলিং এর মধ্যে। সিমিলারলি এখানে আরেকটা পাথ আছে এসিটি সিটিজি টিজিজির মধ্যে দিয়ে এসিটিজিজি সেই পাথটার স্পেলিং, এখানেও আমরা একই ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো। তো এখন এই যে বিভিন্ন রকম পাথ বের করে আমরা সেই পাথকে স্পেল করছি, এই পাথ বের করাটা আসলে কোথা থেকে আসছে? মানে এই পাথ বের করে স্পেল করার একটা স্পেসিফিক ইউজ আছে জিনোম অ্যাসেম্বলিতে, এটা হচ্ছে ইউনিটিক বের করা। ইউনিটিক হচ্ছে যে ডিব্রুইন গ্রাফের মধ্যে নন ব্রাঞ্চিং পাথগুলো, এই নন ব্রাঞ্চিং পাথগুলো বের করে আমরা জিনোম অ্যাসেম্বলির ফার্স্ট স্টেপে এই কাজটা করলে খুব ফাস্টার হয়ে যায় জিনোম অ্যাসেম্বলি প্রসেসটা। কারণ জিনোম অ্যাসেম্বলিতে কি হবে, জিনোম অ্যাসেম্বলিতে আমরা বেসিক্যালি চাই যে যদি একটা অনেকগুলো সিকোয়েন্সিং রিডস থেকে অনেক গুলো কেমার জেনারেট করা হয়, সেই কেমার দিয়ে আমরা একটা ডিপইন গ্রাফ তৈরি করি এবং সেই গ্রাফের মধ্যে দিয়ে আমরা এমন একটা পাথ বের করার চেষ্টা করি যাতে সেই পাথের স্পেলিংটা অরিজিনাল সিকোয়েন্সের সমান হয়। সো স্পেলিং বের করা এবং পাথ বের করা এই জিনিসগুলো জিনোম অ্যাসেম্বলি কনসেপ্টের সাথে খুব রিলেটেড। বাট আমরা আসলে জিনোম অ্যাসেম্বলির কোনো কিছু করতে যাচ্ছি না, কিন্তু এই আইডিয়াগুলো এসছে মেইনলি জিনোম অ্যাসেম্বলির ওয়ার্ল্ড থেকেই। ইউনিটিকটা হচ্ছে যে অলরেডি ইউনিটিক বের করার বিভিন্ন টুল আছে এবং এটা ভেরি ইউজফুল। ইউনিটিকে যেটা হয়, ইউনিটিকে তারা কম্পিউট করে হচ্ছে নন ব্রাঞ্চিং পাথ গুলাতে। যখনই একটা পাথ থেকে মাল্টিপল আউট ব্রাঞ্চ হবে অথবা মাল্টিপল ইনকামিং এজ থাকবে যেমন এখানে, তখনই পাথটা ব্রেক হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস লক্ষ্য করবো আমরা ইউনিটিক থেকে, যে আমরা যদি সব ইউনিটিক গুলাকে একসাথে করি, যেটা আমি এই ছবিতে দেখাচ্ছি গ্রে বক্স দিয়ে, সবগুলো ইউনিটিককে স্পেল করলে আমরা বেসিক্যালি ওই যে সেটটা দিয়ে শুরু করেছিলাম কেমার সেট, সেই কেমার সেটটাকে আমরা লেস স্পেসে স্টোর করতে পারবো। কারণ অরিজিনালি আমার কেমার গুলাকে স্টোর করতে হলে পার কেমারে এখানে 3টা করে লেটার লিখতে হচ্ছিল, বাট যখনই আমরা স্পেল করে ফেলছি সেটা মাঝখানের রিডান্ডেন্সি গুলো রিমুভ হয়ে অনেক শর্ট হয়ে যাবে। বাট এটা শুধুমাত্র ইউনিটিক দিয়েই করতে হবে এরকম না, আমরা চাইলে এটা যে কোনো রকমের পাথ, মানে কোনো নন ব্রাঞ্চিং পাথ হতে হবে এরকম না, যে কোনো রকমের পাথ ইউজ করে করতে পারি। এই অবজারভেশনটাই আমাদেরকে লিড করে আমাদের আগের রিকম 2020 পেপারের যে কাজটা, স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট বের করা, যে স্পেকট্রামের কথা একটু আগে বললাম সেটাকে বের করা। সেটা হচ্ছে যে আমরা এমন কিছু পাথ বের করতে চাই যাদের স্পেল করলে আমরা কেমারকে লেস স্পেসে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং সেই সেটটাতে হচ্ছে অরিজিনাল যে কেমার সেট এস তাদের সবগুলা কেমারই থাকবে, বাট অনলি একবার থাকবে। সো এই ডেফিনেশনটাই হচ্ছে স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট বা এসপিএসএস রিপ্রেজেন্টেশন। তো এখন তাহলে এসপিএসএস রিপ্রেজেন্টেশন তো বিভিন্ন রকম হতে পারে, মানে এই ডেফিনেশনটা ফলো করে যে কোনো সেট অফ কেমার, যে কোনো সেট অফ স্ট্রিংস হচ্ছে এসপিএসএস রিপ্রেজেন্টেশন হতে পারে। তো যেমন এখানে আমরা ফিগারে এই একই গ্রাফের জন্য আমরা দেখতে পারি যে একটা রিপ্রেজেন্টেশন, একটা এসপিএসএস রিপ্রেজেন্টেশন যেখানে 5টা স্ট্রিং আছে, এই সেম গ্রাফটাকে আমি আরো কম্প্যাক্ট করে আবার স্পেল করে এটাকে আরো ছোট বানাতে পারি। যেমন এই এসিজিজি আর জিজিএ এই দুটাকে একসাথে করে আমি এসিজিজিএ লিখতে পারি। আবার এই নিচের 3টা যেই পাথ ছিল লেফটে, নিচের 3টা পাথকে একসাথে করে আমরা এএসিটি জিজিটি লিখতে পারি। তো যদি আমাদের গোল হয় স্পেস সেভ করা, সো ডেফিনেটলি তখন আমাদের এই ডান পাশের রেড যে রিপ্রেজেন্টেশন এসপিএসএস রিপ্রেজেন্টেশনটা, এটাকে আমাদেরকে অপটিমাল মনে হবে। সো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টারস কমানো রিপ্রেজেন্টেশনের। এই নাম্বার অফ ক্যারেক্টারটাকে আমরা বলতেছি ওয়েট। আর এই যে রাইটে আমরা যে রেড কালারের যেই এসপিএসএস রিপ্রেজেন্টেশন বের করার একটা প্রসেস দেখেছি, এটা ছিল আমাদের একটা রিকম 2020 পেপারের একটা প্রপোজ করা অ্যালগোরিদম।
এই অ্যালগরিদমটা হচ্ছে ইউএসটি কম্প্রেস। এটা আমি আবার পরে রেফার করবো, এই জন্য আমার মনে হচ্ছে যে এটা একটু বোঝাটা জরুরি যে কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করে। তো তো মেইনলি এইটা কিভাবে আসছে যে আমরা লক্ষ্য করলাম যে যদি আমরা একটা ডি ব্রুইন গ্রাফ থেকে একটা এসপিএসএস এর ওয়েট বের করতে চাই, তাহলে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো যে টোটাল নাম্বার অফ কেমার্স ইন দ্য ডি ব্রুইন গ্রাফ প্লাস সেই এসপিএসএস এ আমরা যতগুলো স্ট্রিং দিব টাইমস কে মাইনাস ওয়ান, এটা দিয়ে আমরা আসলে ওয়েট বের করতে পারি। তাহলে ওয়েট কমানোর উপায় কি? যেহেতু অরিজিনাল নাম্বার অফ কেমার্স তো আমরা কমাতে পারছি না, আমাদের কমাতে হবে হচ্ছে এই যে একটা স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট অফ স্ট্রিং, সেখানে যত কম সংখ্যক স্ট্রিং থাকবে তত কম ওয়েট হবে। তো পুরো গ্রাফটা যদি একটা স্ট্রিং জেনারেট করতে পারতাম সেটাই হতো অপটিমাল, সেটা হতো একদম লোয়েস্ট ওয়েট এসপিএসএস। আমাদের বাট একটু ই করবো যে স্পেকট্রাম প্রিজার্ভিং জিনিসটা কি এক্স্যাক্টলি বলবো আরেকবার? আচ্ছা, সো স্পেকট্রাম প্রিজার্ভিং জিনিসটা হচ্ছে যে এই ডেফিনেশনটাকে ফলো করে যে স্ট্রিং সেটটা। তো স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে যে একটা স্ট্রিং এর স্পেকট্রাম সে যেই কেমার গুলোকে রিপ্রেজেন্ট করে তার স্পেকট্রামের সমান হবে যদি তাদের মধ্যে এক্স্যাক্টলি সেম কেমার তার মধ্যে ইনক্লুডেড থাকে সাবস্ট্রিং হিসেবে। যেমন এখানে এসিটিজিজি, এখানে এই এসিটি সিটিজি টিজিজি প্রত্যেকেই সাবস্ট্রিং হিসেবে আছে এবং সেগুলো একবারই আছে, যেমন এসিটি এখানে মানে সাবস্ট্রিং হিসেবে দুইবার পাওয়া যাবে না, এটাই। তো এরকম এই প্রপার্টিটা যেই স্ট্রিং সেটেই থাকবে সেটাই হচ্ছে স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট। তা এখন এটা তো শুধুমাত্র একটা পাথের বেলায় বললাম, একটা পাথের জন্য এসিটিজিজি, সেখানে ইন টোটাল যদি এই লেফট ফিগারের 5টা পাথের কথা চিন্তা করি, 5টা পাথ মিলেই তো সবগুলা কেমার হবে। সো তখন আমাকে এটা একটা স্ট্রিং হবে না, তখন এটা হচ্ছে স্ট্রিং সেট, এবং এই পুরো স্ট্রিং সেটের সবগুলা স্ট্রিং এর মধ্যেই এই প্রপার্টিটা আছে। তো এবং এই এটার সাথে তার এই পাথের সাথে এই কয়টা স্ট্রিং এই স্ট্রিং সেটে আছে সেটা রিলেটেড। সো আমরা বেসিক্যালি যেটা চাচ্ছি যে আমরা যদি নাম্বার অফ স্ট্রিং কমাতে পারি, যত কম স্ট্রিং, যেমন এই ফিগারে যদি আমরা দেখি যে যত স্ট্রিং এর সংখ্যা কম, রেড রিপ্রেজেন্টেশনের 2টা স্ট্রিং, সেখানে হচ্ছে ওয়েটটা কম, আর লেফট রিপ্রেজেন্টেশনে হচ্ছে 5টা স্ট্রিং, হায়ার ওয়েট। সো স্ট্রিং এর সংখ্যা কমাতে হবে, এবং স্ট্রিং এর সংখ্যা কমানোর উপায় হচ্ছে গ্রাফের মধ্যে আমরা গ্রাফের মধ্যে পাথের সংখ্যা কমাতে হবে। আমরা চাই সবগুলা কেমারকে কভার করা, তার মানে আমরা সব ভার্টেক্সকে কভার করতে চাই। তাহলে এবং সেই এটাকে বলে যে সবগুলা ভার্টেক্সকে আমরা আনতে চাই পাথের মধ্যে, এবং প্রত্যেকটা একবার থাকবে। তো সেই কারণে আমাদের ভার্টেক্স ডিসজয়েন্ট পাথ কভার বের করতে হবে এই ডিফারেন্ট গ্রাফগুলো থেকে। ভার্টেক্স ডিসজয়েন্ট পাথ কভার যদি বের করি, এখানে আইটা পাথ যদি পাওয়া যায় তাহলে স্ট্রিং আমরা পাবো আইটা। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্স আছে দুইটা প্রবলেমের মধ্যে, যে যখন আমরা এসপিএসএস বের করতে চাই একটা কেমার সেট থেকে, তখন আমরা সেই কেমার সেটের ইকুইভ্যালেন্ট যেই ডি ব্রুইন গ্রাফ, সেই ডি ব্রুইন গ্রাফের একটা ভার্টেক্স ডিসজয়েন্ট পাথ কভার বের করতে চাই বেসিক্যালি। এবং পাথ কভারে যদি আইটা পাথ থাকে, আমার স্ট্রিং সেটে তখন আইটা স্ট্রিং থাকবে। সো গোল হচ্ছে পাথের সংখ্যা যত কমানো যায়, পাথের সংখ্যা কমানো মানে যত বেশি পাথকে একসাথে গ্লু করা যায়। তো এটাই হচ্ছে অ্যালগোরিদমটার আইডিয়া। তো অ্যালগোরিদমটা আসলে গ্রিডি অ্যালগোরিদম, খুবই সিম্পল। এটার জন্য ফার্স্টে যেটা করি যে আমরা কেমার সেট থেকে তো অলরেডি ডি ব্রুইন গ্রাফ বিল্ড করে সেখানে ইউনিটিক গুলা ডিফাইন করে ইউনিটিককে ভার্টেক্স ধরে একটা গ্রাফ জেনারেট করে দেয়, এরকম টুল অলরেডি আছে, হচ্ছে বিকাম 2। সো আমরা ফার্স্টে এই টুলের আউটপুটটা নিয়ে কাজ শুরু করি, যেখানে অলরেডি কিছু মানে এটার আউটপুটটা অলরেডি একটা স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট, বাট এখান থেকে আমরা চাই যে আরো এটাকে আরো বেটার করতে, এটার থেকে স্মল স্পেসে রিপ্রেজেন্ট করতে। তো তার কারণে যেটা করব যে এই যে কম্প্যাক্ট একটা গ্রাফ ছিল, সেই গ্রাফের আরবিট্রারিলি আমরা যে কোনো একটা ভার্টেক্স নিয়ে শুরু করব, যেমন এখানে এসিটি জিজি দিয়ে শুরু করলাম, এরপর এটাকে এক্সটেন্ড করতে যাব গ্রিডিলি, যে কোনোটা হতে পারে। যতক্ষণ পর্যন্ত এক্সটেন্ড করা যাবে আমরা এক্সটেন্ড করতে থাকবো, বাট যখন জিজিটিতে এখানে চলে আসছি এরপরে এটা থেকে আর কোনো আউটগোয়িং এজ নাই, আমরা এখানেই স্টপ করে এটাকে একটা
স্ট্রিং হিসেবে আউটপুট করব এসপিএসএস এর এসিটি জিজিটি। এখন আরেকটা রিস্টার্ট করতে হবে একই প্রসেসে, র্যান্ডমলি আরেকটা আরবিট্রারিলি আমরা আরেকটা পিক আপ করলাম এএসি। এখন দেখি এএসি কে এক্সটেন্ড করার একটাই ওয়ে এসি জিজি, দেন সেখান থেকে জিজিএ, অ্যাজ লং এজ এটাকে এক্সটেন্ড করা যায় আমরা সেটাই করতে থাকবো। সেটাই হচ্ছে গ্রিডি প্রসেস। এবং যখন আমাদের সবগুলা ভার্টেক্স কভার হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ফাইনাল আউটপুট। এখন যেহেতু এটা গ্রিডি প্রসেস, এইখানে আমরা খুব একটা ভালো আউটপুট পেয়েছি, মাত্র 2টা পাথ, তো 2টা পাথে 2টা স্ট্রিং। বাট কেউ যদি ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করতো, হয়তো সে এএসসি এর পরে এসিটি জিজির পরে জিজিটি পিক না করে জিজিএ পিক করেছে, তখন হয়তো তার এই অ্যালগোরিদমে 3টা পাথ চলে আসতে পারতো। সো মানে আমরা বলতে পারি না যে এটা গ্রিডি অ্যালগোরিদমটা আসলে কতটা ভালো, এটা বোঝার জন্য আমাদের আসলে কিছু অ্যানালাইসিস দরকার, যে গ্রিডি অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কি প্র্যাকটিক্যালি এটা ইউজ করে কতটা হেল্প হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করি যে আমরা একটা লোয়ার বাউন্ড বের করার চেষ্টা করি, যে এই এসপিএসএস প্রবলেমটা লোয়ার বাউন্ড বা ইউএসটি অ্যালগোরিদমটার লোয়ার বাউন্ড, যে সে ওয়েট কমাবে, বাট কমালেও কতটুকু কমাতে পারবে, এর বেশি ওয়েট কি কমানো যাবে, এবং সেই সবচেয়ে লোয়েস্ট পসিবল যেই ওয়েট সেটার সাথে আমাদের অ্যালগোরিদমের আউটপুট করা ওয়েটের কতটুকু ডিফারেন্স। তো সেই অ্যানালাইসিসটা করার জন্য আমরা একটা লোয়ার বাউন্ড চিন্তা করি। সো নর্মালি আমরা এমনিতে একটা লোয়ার বাউন্ড চিন্তা করতে পারি যে আচ্ছা, যে সিম্পল ওয়েতে আমরা কিভাবে এই গ্রাফটাতে কয়টা পাথ থাকতে পারে, মানে লোয়েস্ট আমরা কয়টা পাথ আনতে পারি সেটা চিন্তা করি। যে এই গ্রাফে চাইলেও আমরা দেখি বুঝতে পারছি এই গ্রাফে চাইলেও আমরা একটা পাথ কোনোভাবেই বানাতে পারবো না। যেটা সিম্পল গ্রাফ এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটাতে মিনিমাম 2টা পাথ লাগবেই। এই এরকম একটা আমরা একটা জটিল গ্রাফের জন্য কিভাবে বের করতে পারি, জাস্ট গ্রাফটার বেসিক কিছু প্রপার্টি জেনে আমরা কিভাবে বলতে পারি যে এটাতে মিনিমাম কয়টা পাথ লাগবে। তো সেটার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করি যে যে কোনো পাথের একটা স্টার্ট থাকবে, এবং এই স্টার্টটা একবার ইউজ করে ফেলে সেটাকে তার ইউজ করা যাচ্ছে না। তো এভরি পাথ হ্যাজ এ স্টার্ট পয়েন্ট। আমরা যদি জাস্ট দেখি যে কোন কোন ভার্টেক্স গুলোকে স্টার্ট পয়েন্ট হতেই হবে মাস্ট, সেটা যদি আমরা কাউন্ট করতে পারি তাহলে হয়তো আমরা একটা লোয়ার বাউন্ড দিতে পারবো। তো যেমন এখানে দেখে বোঝাচ্ছে এএসি এই ভার্টেক্সটা এটাকে স্টার্ট পয়েন্ট হতেই হবে, কারণ এটার মধ্যে কোনো লিডিং কোনো এজ নাই, এটার কোনো ইনকামিং এজ নাই, তো এটা দিয়ে আমার যে কোনো একটা পাথকে স্টার্ট করতে হবে। সো সেখান থেকে যেমন একটা আইডিয়া পাই, বাট এটা যেমন খুবই লুজ একটা বাউন্ড দিবে আমরা যদি শুধুমাত্র এই টাইপের ভার্টেক্স গুলাকে কাউন্ট করি। যেমন আচ্ছা, এটা আমরা এই ফিগারে যেমন দেখতে পারি যে সোর্স ভার্টেক্স বলতে যে যাদের কোনো অন্য কোনো ইনকামিং এজ নাই, তো এরকম সোর্স ভার্টেক্স গুলাকে তো স্টার্ট পয়েন্ট হতেই হবে, বাট এটা দিলে খুবই একটা লুজ বাউন্ড হবে। তো আমরা চাই যে একটু স্মার্টলি জিনিসটাকে বাউন্ডটাকে একটু টাইটেন করতে। তো সেটার কারণে আমরা যদি দেখবো যে এই যে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এইটুকুতে এস্টাবলিশ যে এই রেড ভার্টেক্স গুলা এই গ্রাফের মধ্যে স্টার্ট পয়েন্ট হতেই হবে। সো অ্যাটলিস্ট 2টা স্টার্ট পয়েন্ট আমাদের বা 2টা পাথ আমাদের এখানে থাকবেই। বাট আরো যেটা জিনিস খেয়াল করব যে এখানে এই এক্স এর থেকে আউটগোয়িং 3টা স্পেশাল ভার্টেক্সকে আমরা ব্লু কালার করেছি, যেগুলাকে তাদের মধ্যে 2টা ভার্টেক্সকে স্টার্ট পয়েন্ট হতেই হবে। কেন? কারণ এক্স হচ্ছে মানে যে কোনো একটা ব্লুকে তো এক্স হয়তো তার পাথে এক্সটেন্ড করে তাকে নিয়ে নিতে পারবে। একটা পাথ ধরলাম, একটা ব্লু ভার্টেক্স এই এক্স এর পাথে ইনক্লুডেড। সো যেহেতু আমাদের পাথটা যেহেতু এটা পাথের মধ্যে এক্স এতে একটা ভার্টেক্সকেই সে সাকসেসর হিসেবে নিতে পারবে। তো তখন যেটা হবে, বাকি যে 2টা ব্লু ভার্টেক্স তাদের আর অন্য কোনো ইনকামিং এজ নাই, তো তাদেরকে তখন স্টার্ট পয়েন্ট হতেই হবে। তো এরকম কেস যখন অ্যারাইজ করে যে বাঞ্চ অফ ভার্টেক্স যাদের একটা একজনই প্রিডেসেসর এক্স, তখন তাদের মধ্যে এরকম যদি 3টা থাকে, 3টার মধ্যে 2টাকে আমরা জানি যে তাদেরকে স্টার্ট পয়েন্ট হতেই হবে। সো সেখান থেকে আমরা আরো 2টা
মানে আমরা লোয়ার বাউন্ডটাকে আরেকটু টাইট করতে পারি। তো আমরা বলতে পারি ইন টোটাল এই গ্রাফের মধ্যে অ্যাটলিস্ট 4টা স্টার্ট পয়েন্ট থাকবে বা 4টা পাথ থাকবে। তো এই যে এই লোয়ার বাউন্ডটা বের করাটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, যে এটার যখন আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিসে দেখি, প্র্যাকটিক্যাল রেজাল্টের সাথে যখন কম্পেয়ার করি, তখন দেখা গেছে যে একটা গ্রিডি অ্যালগোরিদম হয়েও এই লোয়ার বাউন্ডটার সাথে তার গ্যাপটা খুবই খুবই ক্লোজ। সো এটা আমার পেপার মেইন রেজাল্ট না, বাট জাস্ট আমরা এই লোয়ার বাউন্ডটা বের করা বা এই কম্প্রেশন কতটুকু করা যাচ্ছে এই একটা গ্রিডি অ্যালগোরিদম দিয়ে, সেটার একটা আইডিয়া দেওয়ার জন্য এই রেজাল্টটুকু দেখাচ্ছি। এই রেজাল্টটা হচ্ছে জাস্ট ইউএসটি বা এসপিএসএস বের করে গ্রিডি অ্যালগোরিদম দিয়ে, সেটার পারফরমেন্সের সাথে আগে যে ইউনিটিক বের করা হতো, যে ইউনিটিকটা মেইনলি আমি আগে একবার মেনশন করেছি, ইউনিটিকটা মেইনলি কম্প্রেশন করার জন্য করা হয় নাই, সেটা জিনোম অ্যাসেম্বলির পারপাসে করা হয়েছিল। সো এটা ডেফিনেটলি অপটিমাল হবে না, বাট স্টিল সেটাই সবচেয়ে বেস্ট পসিবল কম্পিটিটর ছিল এসপিএসএস রিপ্রেজেন্টেশনের। তো সেটার সাথে কম্পেয়ার করা হয়। তো দেখা গেছে যে হ্যাঁ, আমরা যেই এসপিএসএস অ্যালগোরিদমটা বের করেছি সেটা 10 to 32% বেটার বিভিন্ন ডেটা সেটের মধ্যে। এবং সবারগুলোর মধ্যে যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই লোয়ার মাউন্টটা দিয়ে ক্যালকুলেট করার পর আমরা দেখতে পাই যে আমি গ্রিডি অ্যালগোরিদম থেকে যদি আমরা একটা এক্সাক্ট অ্যালগোরিদমও বের করি, সেটা খুব একটা লাভজনক হবে না। তার থেকে গ্রিডি অ্যালগোরিদমটা থাকাটাই হয়তো সুবিধাজনক, কারণ ওই লোয়ার বাউন্ডের থেকে এই গ্রিডি অ্যালগোরিদমের আউটপুটের পার্থক্য অনলি 2 to 3%। সো যেটা দেখা গেল, তার মানে যেটা হচ্ছে এসপিএসএস এর জন্য বেটার, এসপিএসএস বের করার জন্য আর বেটার অ্যালগোরিদম বের করে কোনো লাভ নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা কম্প্রেশন করতে চাই তাহলে অন্য স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। এখন এইখানে আমাদের হচ্ছে যে এই ডিসকম্প্রেশন অফ কেমার সেটস এর নতুন আইডিয়া গুলো স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ এই এসপিএসএস নিয়ে কথা বলছে, এখন আমরা ইএসএস এ আসবো, এনরিস্ট্রিং সেট রিপ্রেজেন্টেশনে। এসপিএসএস আমরা যেটা দেখছিলাম যে সবসময় শুধু ডিএনএ ক্যারেক্টার, স্ট্রিং এর মধ্যে শুধু ওই কেমারের ক্যারেক্টার গুলাকেই রাখতে পারছিলাম। কিন্তু কম্প্রেশন করতে গিয়ে আমরা যদি কিছু এক্সট্রা ক্যারেক্টার নিয়ে আসি রিডান্ডেন্সি গুলাকে রিপ্লেস করার জন্য, তাহলে হয়তো আমরা আরেকটু বেটার কম্প্রেশন পেতে পারি। সেটাই হচ্ছে কি অবজারভেশন এসপিএসএস থেকে ইএসএস এ আসার। সো আচ্ছা দেখি তাহলে আমরা এই গ্রাফটার মধ্যে যদি এসপিএসএস করি, ইউএসটি অ্যালগোরিদম দিয়ে এসপিএসএস বের করি, তখন আমরা এরকম এসিজিজিএ এসি টিজিজিটি এই দুইটা স্ট্রিং পাবো। কিন্তু এই দুইটা স্ট্রিং এর মধ্যে কিন্তু আবার কিছু রিডান্ডেন্সি আছে, কারণ এই দুইটা স্ট্রিং যেই পাথের মধ্যে আছে সেই পাথগুলো থেকে কিন্তু পাথগুলোর মধ্যে আবার এজ আছে, সেই এজ গুলো কিন্তু আমরা এজের রিডান্ডেন্সিটা কিন্তু আমরা ক্যাপচার করি নাই। সেই এজের রিডান্ডেন্সিটা ক্যাপচার করতে পারবো আমরা ইএসএস এ, তখন আমরা কিছু এক্সট্রা ক্যারেক্টার জাস্ট আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এটাই তাহলে অ্যালগোরিদমটা মেইনলি আমি ডিসক্রাইব করি এই এক্সাম্পল দিয়ে, একটু ডিটেলস এক্সাম্পল দিয়ে। সো ওকে, সো ফার আমরা ধরলাম যে আমরা একটা এসপিএসএস এর জন্য পাথ বের করে রাখছি এই গ্রাফটা থেকে, এই ডিব্রুইন গ্রাফটা থেকে আমরা দুইটা পাথ অলরেডি বের করা আছে, আমাকে এসপিএসএস থেকে অলরেডি পেয়ে আসছি। এখন এদের মধ্যে আমরা লক্ষ্য করি যে যেই এজটা ওই এসপিএসএস এর পাথের ভেতরে নাই, এই ড্যাশ কালারের ড্যাশ যে এজটা, সেটাকে আমরা কিভাবে ক্যাপচার করব। সেটা ক্যাপচার করার জন্য যেটা করতে হবে, আমরা এই ড্যাশ এজটা দিয়ে কানেক্টেড যে দুইটা পাথ, একটা পাথকে বলবো প্যারেন্ট পাথ আর এটাকে বলবো চাইল্ড পাথ, এবং আমরা বলবো প্যারেন্ট পাথ চাইল্ড পাথকে অ্যাবজর্ব করে। সেই অ্যাবজর্বের কনসেপ্টটা কি? এই অ্যাবজর্বের কনসেপ্টটা হচ্ছে চাইল্ড পাথের যে স্ট্রিংটা, চাইল্ড পাথকে স্পেল করে যে স্ট্রিংটা হয় জিটিএএ, এইটার সাথে প্যারেন্ট পাথের যে ওভারল্যাপিং k-1 ক্যারেক্টার আছে জিটি, সেই ওভারল্যাপিং ক্যারেক্টারটাকে আমরা চাইল্ডের স্ট্রিং থেকে রিপ্লেস করে দিব একটা স্পেশাল মার্কার দিয়ে, যেমন প্লাস সাইন দিয়ে আমরা সেটাকে রিপ্লেস করে দিলাম। এবং এই লোকেশনটা বোঝানোর জন্য যে এই প্লাস সাইনটা অ্যাকচুয়ালি কোন k-1 ক্যারেক্টারটাকে বোঝায়, সেই লোকেশনটা বোঝানোর জন্য আমরা এই পুরো ব্লু স্ট্রিংটাকে রাইট আফটার জিটি বসিয়ে দিব, এবং এটাকে এনক্লোজ করে রাখতে হবে, কারণ এই রিপ্রেজেন্টেশন গুলো নেস্টেড হতে পারে।
সো এটাই খুব সিম্পল যে এসপিএসএস থেকে কম্প্রেস করে আমরা ইএসএস কম্প্রেস রিপ্রেজেন্টেশনে এইভাবে যেতে পারবো। মানে এখন আমরা এই প্রসেসটা হেল্প করবে কখন? এই প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি যে K-1টা ক্যারেক্টারকে রিডিউস করে দিচ্ছে, যেমন জিটি কে রিপ্লেস করে দিচ্ছে একটা ক্যারেক্টার দিয়ে প্লাস দিয়ে, এবং সে আরো দুইটা ব্র্যাকেট ইন্ট্রোডিউস করছে, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তিনটা এক্সট্রা ক্যারেক্টারকে অ্যাড করছে, বাট কমাচ্ছে K-1 ক্যারেক্টারটাকে। সো ওভারঅল K-4 ক্যারেক্টার সেভ করতে পারবে। সো যখনই আমরা কেমার এর সাইজ বা কে এর ভ্যালু 4 এর বেশি হবে, তখন আমরা এই প্রসেসটা মানে এই অ্যাবজর্পশন প্রসেস ইউজ করলে আসলে বেটার স্পেস সেভিং পাবো। সো এখানে রাইটে আরেকটা এক্সাম্পল আছে যেটাতে জাস্ট দেখানো হচ্ছে যে পজিশন হচ্ছে ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে ওভারল্যাপিং যেই স্ট্রিং টুকু ছিল জিটি, এটা একদম চাইল্ড পাথের শুরুতেই ছিল। এখানে আরেকটা আছে যেটাতে ওভারল্যাপিং স্ট্রিংটার পজিশনটা একটু ডিফারেন্ট। সো সেই পজিশনটা ইন্ডিকেট করার জন্যই মেনলি এই সাইনটা আনা হয়েছে, এই প্লাস সাইনটা। আর and it's very easy to see যে এই ESS compress representation থেকে কিভাবে SPSS এ ডিকম্প্রেস করা যাবে। I mean জাস্ট স্ট্রিংটাতে 1 by 1 ক্যারেক্টার ইন্সপেক্ট করে যখনই আমরা এরকম একটা স্টার্টিং ব্র্যাকেট পাবো, তখনই সেটাকে একটা নতুন স্ট্রিং হিসেবে আউটপুট করতে শুরু করব, এবং সেটার লাস্ট K-1 ক্যারেক্টারটাকে নোট ডাউন করে রাখবো, এবং পরবর্তীতে রিপ্লেস করে আমরা এই এসপিএসএস রিপ্রেজেন্টেশন পেতে পারি। এবং দেখা যাচ্ছে যে এটা কম্পিউটেশনালি খুব একটা এক্সপেন্সিভ হবে না। সো আর এখানে আসলে আরো কিছু ডিটেলস ছিল, যে এখানে যে ডিব্রুইন গ্রাফটা দেখানো হচ্ছে এটা জাস্ট একটা ডিরেক্টেড গ্রাফ দিয়ে রিপ্রেজেন্টেড ডিব্রুইন গ্রাফ, কিন্তু আমরা আসলে যেই মডেলটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে বাইডিরেক্টেড ডিব্রুইন গ্রাফ, যেটাতে একই গ্রাফের মধ্যে আমরা একটা ডিএনএ এর ফরওয়ার্ড স্ট্র্যান্ড এবং রিভার্স স্ট্র্যান্ড দুইটাকে রিভার্স কমপ্লিমেন্টেডনেসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। তো তখন আসলে আমাদের এই আরো কিছু ব্যাপার চলে আসে, যে দেখা যায় যে একটা এজ শুধুমাত্র দুইটা ভার্টেক্সের মধ্যে এজ মানেই যে শুধুমাত্র তাদের সাফিক্স আর প্রিফিক্স ডিরেক্টলি ইকুয়াল তা না। অনেক সময় এটা হতে পারে যে একটা কেমারের সাফিক্স অন্য একটা কেমারের প্রিফিক্সের রিভার্স কমপ্লিমেন্টের প্রিফিক্সের সমান, তখনও সেখানে এজ থাকতে পারে। তো সেই কারণে আর কি প্লাস মাইনাস সাইনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে, বাট সেই ডিসকাশনটা আসলে এখানে আমরা ওমিট করে যাব, জাস্ট এটারই একটা এক্সটেনশন। সো দেখলাম আমরা মানে খুবই সিম্পল দুইটা এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করলাম, বাট এরকম আরো অনেক জটিল এক্সাম্পল থাকতে পারে, যে একটা পাথ হয়তো মাল্টিপল পাথকেও সে এনকোড করতে পারে। তো তখন এই বাম পাশের এই ছবিটার মতো রিপ্রেজেন্টেশন পাওয়া যাবে। আবার ডান দিকে একটা রিকার্সিভ অ্যাবজর্পশন হতে পারে, রেড পাথটা ব্লু পাথকে অ্যাবজর্ব করবে, ব্লু পাথটা গ্রিন পাথকে অ্যাবজর্ব করবে, সেরকমও হতে পারে। সো এবং বিভিন্ন রকমের এজের অ্যাবজর্পশন এজের উপস্থিতি থাকতে পারে। তাহলে এই অ্যালগরিদমটা কিভাবে মানে ওভারঅল আমরা কিভাবে আউটপুটটা পাবো, এই ইএসএস কম্প্রেস রিপ্রেজেন্টেশন পাবো, কোন এজটাকে আগে কোন এজটা ধরে আগে আমরা অ্যাবজর্ব করব এবং কোন অর্ডারে, এই জিনিসগুলো জানার জন্য আমরা আসলে যেটা করতে পারি, এই পুরো সিনারিওটাকে আমরা এরকম একটা অ্যাবজর্পশন ডায়াগ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাবজর্পশন ডায়াগ্রাফে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সেই যে এসপিএসএস এর পাথ তৈরি করা। তো এখানে এসপিএসএস আমাকে হয়তো তিনটা পাথ দিয়েছে, রেড ব্লু গ্রিন। তো তিনটা পাথকেই তিনটা ভার্টেক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এবং যখনই একটা রেড পাথ থেকে মানে যে দুইটা পাথের মধ্যে যখনই অ্যাবজর্পশন এজ থাকবে, অ্যাবজর্পশন এজ মানে যে এজ গুলো এসপিএসএস এ কভার হয় নাই, সেই এজ গুলা থাকলে আমরা হচ্ছে অ্যাবজর্পশন ডায়াগ্রাফও দিয়ে দিচ্ছি। একটু একটু সিম্পলিফাইড ভার্সন। এখন এরকম গ্রাফ থেকে আমরা আসলে যেটা মানে আমরা সব পাথকে রাখতে পারবো না, আবার সবগুলো এজকে এখানে আমি রাখতে পারবো না, আমাদের কিছু এজকে রিমুভ করে সিম্পলিফাই করতে হবে, এই গ্রাফটাকে এই রিলেশনশিপটাকে সিম্পলিফাই করতে হবে। কারণ আমরা দেখতে লক্ষ্য করি যে একটা পাথ এটা তো মাল্টিপল টাইম অ্যাবজর্ব হতে পারবে না। একটা পাথকে আমি যদি মাল্টিপল টাইম অ্যাবজর্ব করি, সেইখানে রিপ্রেজেন্টেশনটা তো আসলে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একবার অ্যাবজর্পশন করাই এনাফ,
একবার অ্যাবজর্পশন করে তার k-1 ক্যারেক্টারটাকে রিমুভ করব, সেটাই এনাফ। সো তার মানে যখনই কোনো একটা ভার্টেক্সের মাল্টিপল ইনকামিং এজ থাকবে, মোর দেন ওয়ান, সেগুলো থাকা যাবে না, সেই এজগুলোকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে। আবার আমরা কোনো সাইকেলও এখানে রাখতে পারবো না, সাইকেলকেও আমরা কিভাবে এনকোড করবো, ডাজন্ট মেক সেন্স। সো আমরা এই জিনিসগুলোকে রিমুভ করতে চাই, যে ইউনিক ইউনিক ইনকামিং এজ থাকবে এবং কোনো পুরো জিনিসটার মধ্যে কোনো সাইকেল থাকবে না, এবং এই পুরো প্রসেসটাই বেসিক্যালি আমাকে হয়তো এরকম একটা সিম্পলিফাইড গ্রাফ দিবে। এবং এই যে জিনিসটা বের করছে এটা আসলে একটা স্প্যানিং আউট ফরেস্ট। তাহলে প্রবলেমটা আসলে দাঁড়িয়ে যায় যে একটা এজ ম্যাক্সিমাইজিং স্প্যানিং আউট ফরেস্ট বের করা একটা ডিরেক্টেড গ্রাফ থেকে। তো এই প্রবলেমটা হয়তো মানে স্প্যানিং আউট এজ ম্যাক্সিমাইজিং স্প্যানিং আউট ফরেস্ট শুনে হয়তো নতুন কিছু মনে হচ্ছে, বাট আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি পড়ে আসছে আনডিরেক্টেড গ্রাফের বেলায়, সেটাকেই জাস্ট সেটারই একটা ডিরেক্টেড ভার্সন হচ্ছে এই এজ ম্যাক্সিমাইজিং স্প্যানিং আউট ফরেস্ট। আর আমরা এখানেও একটা এরকম খুবই লিনিয়ার টাইম ডিএফএস বেসড অ্যালগরিদম দিতে পারি, যেটা একটা স্প্যানিং আউট ফরেস্টকে বের করবে যার ম্যাক্সিমাল নাম্বার অফ এজ থাকবে এবং মিনিমাল নাম্বার অফ আউট ট্রিজ। এবং এখানে একটা ব্যাপার যে এজ ম্যাক্সিমাইজিং কেন, এজ যত বেশি এজ আমরা রিটেন করতে পারবো তত বেশি অ্যাবজর্পশন হবে, প্রতিটা এজে একটা অ্যাবজর্পশনকে ইন্ডিকেট করে। সো এই কারণে আমরা চাই এজ ম্যাক্সিমাইজিং প্রসেস, যে কোনো স্প্যানিং আউট ফরেস্ট বের করলে হবে না। তো এটা আসলে মনে হয় যে খুব একটা এক্সপ্লেইন না করলেও হবে, আমরা দেখে হয়তো ফিগার দেখেই বুঝতে পারবো যে এটা একটা আউট ট্রি। যে আউট ট্রিতে হচ্ছে যে প্রত্যেকটা ট্রি এর মতোই জাস্ট ডিরেকশন থাকবে, আবার আউট ফরেস্ট হচ্ছে কালেকশন অফ আউট ট্রিজ, এবং স্প্যানিং আউট ফরেস্ট হবে যেখানে প্রত্যেকটা স্প্যানিং আউট ফরেস্ট আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে কভার করছি, বাট এজ আমরা চাচ্ছি এজ ম্যাক্সিমাইজিং স্প্যানিং আউট ফরেস্ট। এখানে একটা আমরা অ্যালগরিদমটা যেটা দেই, আমি জাস্ট খুব কুইকলি অ্যালগরিদমটার সিমুলেশনটার মধ্যে দিয়ে যাব। যে এখানে ফার্স্ট অফ অল পুরো গ্রাফটার যতগুলো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে সেগুলাকে আইডেন্টিফাই করা হয়। যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এখানে 4টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আইডেন্টিফাই করা হয়। এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো বলতে বোঝাচ্ছে যে ওই ওই পার্টটার মধ্যে প্রতিটা ভার্টেক্সে একটার থেকে আরেকটার মধ্যে পাথ আছে। তো এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলোর মধ্যে আবার কিছু কম্পোনেন্ট আছে যে সোর্স কম্পোনেন্ট, যে ওই কম্পোনেন্টের কোনো বাইরের কোনো কম্পোনেন্ট থেকে কোনো এজ নাই। সো এই যে এই ব্লু এই সোর্স কম্পোনেন্ট লেখা লেবেল করা যে দুইটা কম্পোনেন্ট আছে, এই দুটোই সোর্স কম্পোনেন্ট। তো আমাদের অ্যালগরিদমটা যেভাবে স্টার্ট করতে হবে, যে আমরা ভিজিট করা শুরু করব হচ্ছে সোর্স কম্পোনেন্টের থেকে। তো যখন আমরা সোর্স কম্পোনেন্ট থেকে ভিজিট করা শুরু করব তখন আমরা গ্যারান্টি দিব যে সোর্স কম্পোনেন্ট থেকে রিচেবল যত কম্পোনেন্টের ভার্টেক্স আছে তারা সব একটা ট্রিতে যাবে। সো এটা আমাদেরকে হেল্প করবে যে এজের সংখ্যা ম্যাক্সিমাইজ করা বা ট্রি এর সংখ্যাকে মিনিমাইজ করতে। সো এইটাই বেসিক্যালি অ্যালগরিদম। তারপরে সিম্পল ডিএফএস দিয়ে যতগুলো রিচেবল ভার্টেক্স আছে সেগুলোকে আলাদা আলাদা করে আউটপুট করা। সো ফাইনালি এখানে আমরা দেখতে পারবো যে এই ফিগারের জন্য এজ ম্যাক্সিমাইজিং স্প্যানিং আউট ফরেস্টে টোটাল এই 2টা আউট ট্রি থাকবে, এবং শুধুমাত্র এই কয়টা এজ, সামান্য কয়েকটা এজ বাদ যাবে, এছাড়া ম্যাক্সিমাম এজে রিটার্ন হবে। সো এটাই আমাদের গোল। এখন এই পুরো প্রসেস থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে ওয়েটটা কি আমরা কোনো একটা ফর্মুলা দিয়ে বের করতে পারবো কিনা। এই ইএসএস সলিউশনের ওয়েট বের করার জন্য খুবই একটা সিম্পল ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ডিপেন্ড করে নাম্বার অফ কেমার। অরিজিনালি আমি কয়টা কেমার নিয়ে শুরু করেছিলাম, অরিজিনালি আমি যে এসপিএসএস নিয়ে শুরু করেছিলাম সেখানে কয়টা পাথ ছিল এবং কয়টা স্ট্রংলি কানেক্টেড সোর্স কম্পোনেন্ট আছে, সেটার উপরে ডিপেন্ড করে এই ওয়েটটা। আর আরেকটা যেটা জিনিস আমরা লক্ষ্য করবো যে ইএসএস কম্প্রেস ফ্রেমওয়ার্কেও কিন্তু ভ্যারিয়েশন থাকতে পারে। যদিও এই অ্যালগরিদমটা ফিক্সড, অ্যালগরিদমটা ইএসএস একটু আগে যে অ্যালগরিদমটা দেখালাম সেটা ফিক্সড, অলওয়েজ এজ ম্যাক্সিমাইজড স্প্যানিং আউট ফরেস্টই দিবে। বাট আমরা হয়তো আমাদের স্টার্টিং পয়েন্টটা, যে স্টার্টিং যে পাথ কভার দিয়ে শুরু করেছিলাম সেটা ডিফারেন্ট হতে পারে।
তারপরে বিভিন্ন রকমের এজও আমরা চুজ করতে পারি বিভিন্ন অর্ডারে। তো যেটাই সেই সবগুলোর কারণে কিন্তু এই ওয়েটটা একটু কম বেশি হতে পারে। সো এগেন যেহেতু ওয়েট কম বেশি হতে পারে, একটা স্পেসিফিক রেজাল্ট দিবে তার কোনো নিশ্চয়তা নাই, আমাদের আবারও লোয়ার বাউন্ড চিন্তা করতে হবে। সো আমরা যেটা করেছি যে এসপিএসএস এর যে লোয়ার বাউন্ডটা আগে দেখিয়েছিলাম সেটাকে এই নাম্বার অফ পুরো গ্রাফটার কানেক্টেডনেস এর সাথে মিলিয়ে আমরা একটা লোয়ার বাউন্ড বের করতে পারছি। এটা মেক সেন্স যে কেন নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টের সাথে ওয়েটটা রিলেটেড হবে, কারণ যত বেশি কানেক্টেডনেস গ্রাফের মধ্যে তত বেশি অ্যাবজর্পশন এজ থাকবে, এবং অ্যাবজর্পশন এজ থাকলে সে কম্প্রেশন করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। সো অলমোস্ট মেথড অলমোস্ট শেষ, বাট এই মেথডের একটা খুবই সিম্পল একটা অপটিমাইজেশন আছে, যে আমরা যেটা দেখলাম যে ইএসএস কম্প্রেসের অ্যালগরিদমটাতে রিকারশন থাকতে পারে এবং এই রিকারশনের কারণে প্রচুর পরিমাণে মেমোরি লাগবে। তো সেটাকে কমানোর জন্য আমরা একটু সিম্পলিফাই করতে চাই মেথডটাকে, যদিও সিম্পলিফাই করা মানেই হচ্ছে আমরা কিছুটা কম্প্রেশন লুজ করব, বাট স্টিল আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা দেখি যে এই রকমের ডেটা সেটে অনেক টিপ থাকে। টিপ হচ্ছে এই গ্রাফে আমরা টিপ বলবো যেটা হচ্ছে যার হয়তো একটাই ইনকামিং এজ আছে, অথবা সরি যেটার একটাই ইনকামিং এজ আছে অথবা এবং কোনো আউটগোয়িং এজ নাই, অথবা একটা যার আর কোনো ইনকামিং এজ নাই। মোট কথা একটা ডেড এন্ড, যেমন আমি জিটিএ তে আসার পরে এখান থেকে আগানোর আর কোনো উপায় নাই, সেটা হচ্ছে একটা টিপ। তো এরকম টিপ অনেক আমরা এইসব গ্রাফে দেখতে পারবো। যেটা করব যে এই টিপগুলো তো অন্য কোনো পাথকে অ্যাবজর্ব করতে পারবে না, টিপ এসেই শেষ হয়ে যাবে। তো যেটা হবে আমরা এগুলোকে আগে রিমুভ করে নিব, এই টিপগুলোকে রিমুভ করে এসপিএসএস কম্পিউট করব, তারপরে সেই টিপগুলোকে, যেহেতু টিপগুলোতে রিকার্সিভ কোনো ইএসএস কম্প্রেশন হবে না, সেগুলোকে জাস্ট যেই রাইট পজিশনে এনকোড করে দিলেই হবে। সো এটা হচ্ছে ইএসএস টিপ কম্প্রেস। এখানে আমাদের সেই স্প্যানিং আউট ফরেস্ট বের করা বা পুরো গ্রাফট অ্যানালাইজ করার দরকার নেই, খুবই সিম্পল একটা এসপিএসএস দিয়েই হয়ে যাচ্ছে। সো এটা রান টাইমটা বা প্রসেসটাই মোরলেস এসপিএসএস বের করার যে প্রসেসটা সেটার সিমিলার। তাহলে এখন আমরা রেজাল্ট গুলোতে দেখতে পারি যে এই যে একটা প্রসেস বললাম ইএসএস কম্প্রেস, ইএসএস আরেকটা হচ্ছে ইএসএস টিপ, আর একদম শুরুতে আমরা বলছিলাম যে এসপিএসএস বের করা, স্পেকট্রাম প্রিজার্ভিং স্ট্রিং সেট বের করা, যেটাতে আর কোনো এক্সট্রা ক্যারেক্টার নাই এসিজিটি ছাড়া, সেটা সেই অ্যালগরিদমটার নাম ছিল ইউএসটি। এই তিনটা মেথডের মধ্যে আমরা কম্পেয়ার করব যে এরা যখন টোটাল কেমার সেটটাকে স্টোর করবে তার প্রত্যেকটা কেমারে তার কয়টা ক্যারেক্টার লাগছে। তো সেই রেজাল্টটা বের করার জন্য এটা করা হয়েছে যে আমরা কিছু সিকোয়েন্সিং রিডস ডেটা নামিয়ে নিছি, সেগুলোর থেকে যত 31 মার আছে কে এর ভ্যালু 31 দিয়ে কেমার সেট জেনারেট করা হয়েছে, এবং যেই কেমার গুলো এরনাস হতে পারে, মানে যে কেমার গুলো অনলি একবার আসে ডেটা সেটে, সেগুলোকে আমরা ফিল্টার আউট করে এরকম অ্যামাউন্টের ডেটা সেট পেয়েছি যে 101 মিলিয়ন কেমার আছে একটা ডেটা থেকে, আর এটা হচ্ছে সবচেয়ে লার্জ হোল হিউম্যান ডেটা সেট, সেটাতে 2 বিলিয়ন কেমার পাওয়া গেছে। তো এরকম বিভিন্ন স্কেলের ডেটাতে আমরা টেস্ট করে দেখছি অ্যালগরিদমটা, এবং সেখান থেকে দেখা গেছে যে এই ইএসএস যেটাতে সবচেয়ে বেশি কম্প্রেশন করা হয় সেটাই সবচেয়ে কম ক্যারেক্টার লাগে সেটা স্টোর করার জন্য। যেমন হিউম্যান আরএনএ-সি কে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড, যেখানে ইউএসসি তে 2.2 ক্যারেক্টার্স পার কেমার লাগতো, এই ইএসএস ইউজ করে আমরা প্রায় 1.4 ক্যারেক্টার পার কেমারের কাছাকাছি স্পেস দিয়ে স্টোর করতে পারছি। সো এটা 13 to 42% বেটার ইউএসসি থেকে, আর ইএসএস টিপ যেটা আমাদের একটু লো মেমোরি ভার্সন সেটার থেকেও এটা 7 to 10% বেটার। বাট ইএসএস টিপ ব্যবহার করার যেটা বললাম, যেটা আসলে সুবিধা আছে, এটা যদিও ইএসএস এর থেকে একটু বেশি ক্যারেক্টার নেয়, তারপরেও যে এর আগের যে অ্যাপ্রোচ ইউএসটি অ্যাপ্রোচ জাস্ট এসপিএসএস করার থেকে এটা বেটার।
আর আরেকটা হলো যে লোয়ার বাউন্ডের কথা এতক্ষণ বললাম, এখানেও আমরা যে দেখতে পাই যে ইএসএস এর যে লোয়ার বাউন্ডটা আমরা বের করছি, ইএসএস ফ্রেমওয়ার্কের যে কোনো অ্যালগোরিদম সবচেয়ে বেস্ট পসিবল যেই ওয়েটটা দিতে পারবে, তার সাথে আমাদের অ্যালগোরিদমের যেই বের করা আউটপুট, তার গ্যাপ অনলি লেস দেন 1.7%। তো এখানে আবার একটু মানে একটু ক্লারিফিকেশন হয়তো দরকার, যে হয়তো অন্য কোনো অ্যালগোরিদম থাকতে পারে, অন্য কোনো ওয়ে থাকতে পারবে যেখানে আমরা আরো লোয়ার কম্প্রেশন পাবো। বাট এই যে আমি যে ফ্রেমওয়ার্কটা বললাম, ইএসএস কম্প্রেস ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা যেখানে আমরা একটা পাথ থেকে আরেকটা পাথকে অ্যাবজর্ব করতে পারে, এই টাইপের এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা যে অ্যালগোরিদমই দেই না কেন, সেই অ্যালগোরিদমটা এই 1.7%-এর থেকে বেটার আমার কোনো আউটপুট দিতে পারবে না। জাস্ট এটুকু ইমপ্রুভ করা পসিবল 1.7%। সেইটা সেই লোয়ার বাউন্ডটা এই দুটো প্রবলেমের ক্ষেত্রে, যে ইউএসটি লোয়ার বাউন্ড আর ইএসএস এর লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ডটা আমাদেরকে আসলে হেল্প করে গাইড করতে, যে আমরা কি আসলে আরো কাজ করবো এই জিনিসটা নিয়ে, নাকি এইটুকু পর্যন্তই এনাফ, আমরা অন্য প্রবলেমের দিকে অন্যভাবে প্রবলেমটা নিয়ে চিন্তা করা শুরু করব। এই এই ছিল, এটা হচ্ছে জাস্ট কাউন্ট করে কতটুকু কয়টা ক্যারেক্টার লাগছে। বাট প্র্যাকটিক্যালি যদি আমি ডিস্কে স্টোর করতে যাই, তখন আমরা আসলে যেটা করি যে ডিস্কে স্টোর করতে গেলে তখন আমরা কিন্তু এটার উপর আরেক লেয়ার অফ কম্প্রেশন ইউজ করতে পারি। সেখানে আমরা যেটা করছি যে সে আমাদের কেমার সেট আছে, সেটার ইএসএস রিপ্রেজেন্টেশন আমরা বের করলাম, সেই ইএসএস এর রিপ্রেজেন্টেশনকে আবার আমরা একটা সিকোয়েন্স কম্প্রেসর টুল দিয়ে আরো কম্প্রেস করে নিলাম, দিয়ে এভাবে আমরা ডিস্কে স্টোর করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই, এখানেও আমরা সেই রেজাল্টটা দেখতে পাই, এবং সেখানেও ইউএসএস কম্প্রেস ডেফিনেটলি ইউএসটি কম্প্রেসের থেকেও বেটার পারফর্ম করে। এবং এখানে আমরা যদি শুধুমাত্র যেই কেমার ফাইলটাকে যদি আমরা একটা ফাস্টার ফাইল দিয়ে ডিরেক্টলি কম্প্রেস করে রেখে দিতাম, তার থেকে এটা আসলে অর্ডার অফ ম্যাগনিটিউড লেস স্পেস নেয়। প্লেন টেক্সটে কেমার লিখে সেটাকে কম্প্রেস করতাম যদি এমএফ কম্প্রেস দিয়ে, তার থেকে এটা ওয়ে ফাস্ট, ওয়ে এফিশিয়েন্ট ইন টার্মস অফ স্পেস। আর এরপরে হচ্ছে যে অ্যানালাইসিসটা হচ্ছে যে টাইম এন্ড মেমোরি দেখা হলো, যে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে লার্জেস্ট ডেটা সেটটা, সেটাতে ইএসএস কম্প্রেস আসলে খুব হাই অ্যামাউন্ট অফ মেমোরি নেয়, 42 GB কম্প্রেস করার জন্য। বাট ইএসএস টিপ কম্প্রেস সেখানে খুবই কম মেমোরি নিচ্ছি, 11 GB। আর সো 11 GB আসলে স্টিল মেক সেন্স করে কম্প্রেস করার জন্য, বাট অনেক সময় হয়তো 42 GB আমরা কম্প্রেস করার জন্য এত বেশি মেমোরি পে করতে নাও চাইতে পারি। আরেকটা যেটা হচ্ছে যে ডিকম্প্রেশনটা আসলে এতটা ডিফিকাল্ট হবে না, আমরা মোটামুটি আইডিয়া করতে পারি অ্যালগরিদমের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেখান থেকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিকম্প্রেশন মেমোরি আসলে 1 GB-এর নিচেই থাকছে। ইএসএস কম্প্রেস এবং ইএসএস টিপ কম্প্রেসে লেস দেন হাফ GB মেমোরি ইউজ করা হচ্ছে। আর ডিকম্প্রেশন আমরা চাচ্ছিলাম ফাস্টার, এবং দেখতে পাচ্ছি যে লার্জ ডেটা সেটে লেস দেন 10 মিনিটে ডিকম্প্রেশন হচ্ছে, অন্যগুলোতে লেস দেন 2 মিনিটে ডিকম্প্রেশন হচ্ছে। সো বেসিক্যালি আমরা যেটা দেখছি যে ইউএসটি কম্প্রেসের থেকে ডেফিনেটলি আমাদের ইএসএস কম্প্রেসে মেমোরি একটু বেশি লাগবে, টাইমও বেশি লাগবে। বাট আমরা যদি ইএসএস টিপ কম্প্রেস ব্যবহার করি, সেটা একটা ট্রেড অফের মতো কাজ করবে, যে যদিও সম্পূর্ণ কম্প্রেশন বা সব রিডান্ডেন্সিকে সে ক্যাপচার করতে পারবে না, 7 to 10% ওয়ার্স হবে, বাট ইন প্র্যাকটিস তার টাইম এন্ড মেমোরি বিবেচনায় সেটা অবশ্যই বেটার। সো এই ছিল পুরো কাজটা, এটার জাস্ট সামারি, যে আমরা ইউএসএস কম্প্রেস ইউজ করে আসলে কম্প্রেশন করতে পারি, এবং সেটা ডেফিনেটলি শুধুমাত্র কেমারকে কম্প্রেস করার থেকে অর্ডার অফ ম্যাগনিটিউড লেস স্পেস নেয়। আর শুধু এসপিএসএস বেস রিপ্রেজেন্টেশন দিয়ে যে কম্পারিশন, সেটার থেকেও এটা বেটার পারফর্ম করে। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে লোয়ার বাউন্ডটার সাথে কম্পারিজন করা, লোয়ার বাউন্ডটার সাথে এটা গ্যাপটা খুবই কম। সো বলতে পারি যে এই টাইপের অ্যালগোরিদমের মধ্যে এই ক্লাসের অ্যালগোরিদমের মধ্যে সে নিয়ারলি অপটিমাল। আর এফিশিয়েন্ট, কম্প্রেশনটাও খুব বেশি টাইম লাগছে না, এবং ডিকম্প্রেশনটাও যে নর্মাল যে ডেটা সেট গুলোতে লেস দেন মিনিটে হয়ে যাচ্ছে।
অ্যান্ড সো এইটুকুই ছিল আমার পুরো প্রেজেন্টেশন আর আমার ফান্ডিং সোর্স এবং গ্র্যান্টের দেওয়া আছে। আর যদি কেউ টুলটা ট্রাই করতে চান তাহলে এটা আমাদের গ্রুপের ল্যাব গ্রুপের গিটহাব পেজ থেকে ডাউনলোড করে ইউজ করা যাবে। So, এই তো তো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি I'll be happy to answer. আরো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারে। আচ্ছা, আমি আপাতত রেকর্ডিং অফ করছি। ওকে।